সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর স্টুডিওতে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান মাহমুদ বাদল ভাই। সুলতান মাহমুদ বাদল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয় ধরে আলোচনা করে থাকি এই জেড ফোকাসে। আজকেও আমরা একটি বিষয় ধরে আলোচনা করব। আমরা দ্য হিন্দু, ভারতের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দু, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে এবং এই সাক্ষাৎকারটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম অনুবাদ করে প্রচার করেছে। সেই সাক্ষাৎকারের একটি জায়গায়, বেশ কয়েকটি জায়গা নিয়ে আলোচনা করব। বাদল ভাই, আপনিও নিশ্চয়ই দেখেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব, এরকম একটি মন্তব্য করেছেন প্রফেসর ইউনুস। এবং এরকম মন্তব্যের ফলে বাংলাদেশের যারা এই ছাত্র জনতা যে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন বা ছাত্র জনতার যে আন্দোলনে যারা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে এবং যারা এখনও আহত হয়ে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। এক ধরনের আশাবাদী করেছে যে অন্তত এই ঘাতকের এবার বিচার হবে অথবা বিচারের মুখোমুখি হবার এক ধরনের উদ্যোগ হয়তো অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং সেটি দ্রুত বাস্তবায়ন করবে। আপনি কি মনে করেন আসলে? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আপনি যে আইনি প্রক্রিয়ার কথা বলেছেন, দেখেন, এক রাষ্ট্র থেকে যখন আর এক রাষ্ট্রে আপনার কোনো আসামি বা অভিযুক্ত ব্যক্তি চলে যায়, তখন আইনি প্রক্রিয়ার বাইরে রাষ্ট্র টু রাষ্ট্র, জি টু জিতে কখনো আইনি প্রক্রিয়ার বাইরে কখনো কোনো কিছু করা যায় না। আমরা যদি অতীত ফিরে দেখি বা পেছন ফিরে দেখার চেষ্টা করি, অতীতেও বাংলাদেশের নানা ঘটনায় কিন্তু রাষ্ট্রীয় উদ্যোগই নেওয়া হয়েছে, আইনি পন্থাই অবলম্বন করেছে। এবং আমি সেক্ষেত্রে বলবো যে ভারতীয় গণমাধ্যমের সাথে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন, একেবারেই উনি ওনার জায়গা থেকে সঠিক কথাটাই বলেছেন যে, এবং উনি ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে নানান ধরনের ধূম্রজাল তৈরি হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বা পতিত সরকারের প্রধান যিনি ছিলেন, তাকে ফিরিয়ে আনবার বিষয়টি নিয়ে নানান জনের মধ্যে নানান রকম বক্তব্য, শঙ্কা, সন্দেহ, দ্বিধা তৈরি হয়েছিল। সেই দ্বিধাটা অনেক কেটে যাবে এবং আপনি যেটি বলেছেন যথার্থই বলেছেন যে মানুষের মধ্যে যারা ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে যারা আন্দোলন করেছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। একেবারেই আমি বলতে চাই সেটি হওয়াটাই স্বাভাবিক, কারণ তার একক সিদ্ধান্তে, তার একগুঁয়েমি সিদ্ধান্তের কারণেই কিন্তু আজকের সেই আন্দোলনটি এত প্রায় হাজার শহীদ, 2000 শহীদ হয়েছেন এবং আহতের সংখ্যা আরও বেশি, 24,000-এর মতো আহতের সংখ্যা, বিভিন্ন ছাত্র জনতা, বিভিন্ন পেশাজীবী মানুষ। তো তাদের মধ্যে সেটি একটি সুখবর যে সরকার আসলেই উদ্যোগী এবং সরকার সেটি প্রকাশ করেছে। আমি এখানটাতে বলবো যে দেখেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার এবং কোত্থেকে ফিরিয়ে আনবে? ভারত থেকে ফিরিয়ে আনবে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র। আমাদের তাদের সাথে দীর্ঘদিনের, আমরা বলে থাকি, বন্ধুত্বের সম্পর্ক। আমরা যদি কোট আনকোট বলি যে আমাদের বন্ধু রাষ্ট্র, সেটিকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারবে। আমি যেটি ব্যাখ্যা করি, আমার বন্ধু রাষ্ট্র আমার বন্ধু হয়েছে কিনা বা আমার শত্রু হয়েছে কিনা সেটি ভিন্ন আলোচনা। সেই আলোচনায় আমি যদি না যাই, সমসাময়িক যে ঘটনাগুলো ঘটেছে এই আন্দোলনের পরে, একেবারে আকস্মিক, মানে বলা চলে যে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেই দেশে গেছে এবং সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং সেটি কিন্তু ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে অনেকটা, সেই দেশের যে ডিপ্লোম্যাটিক নর্মস, কূটনৈতিক যে নিয়ম আচার বা আচার, সেটির বাইরে চলে গেছে এবং তারা তারপরে সেটিকে অনরও সেখানটাতে আছে। তো সেখান থেকে কিন্তু আইনি প্রক্রিয়ার বাইরে আপনি, আমি বা একটা রাষ্ট্র কখনো কোনো। কিন্তু বাদল ভাই, এই জায়গায় আরেকটি বিষয় আছে। আমরা কদিন আগেও দেখলাম ভারতের বিভিন্ন গণমাধ্যম যে শেখ হাসিনাকে ভারতের সরকার যে সিকিউরিটি এবং যে আতিথেয়তা সবটুকুই দিচ্ছে এবং তার নিরাপত্তা নিশ্চিতের জন্য রাষ্ট্রীয় যে ইন্টেলিজেন্স আছে বা সিকিউরিটি ফোর্সেস আছে, তারা নিয়োজিত রয়েছেন এবং শেখ হাসিনা যতদিন চায় ততদিন সেখানে থাকতে দেয়া হবে ভারতকে এখন। এবং ভারতের
ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তার অপোজিশনে যে কংগ্রেস রয়েছে তাদের যৌথ এরকম একটি সিদ্ধান্ত। যদিও বাংলাদেশের সাথে ভারতের বন্দি প্রত্যর্পণ একটা আইন কিন্তু রয়েছে, এই প্রক্রিয়া ভেদ করে আসলে প্রফেসর ইউনূস সরকার কিভাবে সফল হবে এই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করবার জন্য? থ্যাংক ইউ। আপনি যে প্রেক্ষাপটটা বললেন এটি কিন্তু বাস্তব, দৃশ্যমান এবং সবার কাছে স্পষ্ট। প্রথম কথা হচ্ছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ভারত সরকার আশ্রয় প্রশ্রয় দিয়েছে, আমি আগেই বলেছি যে ডিপ্লোম্যাটিক নর্মসের বাইরে গিয়ে কিন্তু তারা এখন করছে। আপনি কংগ্রেসের কথা বলছেন, রাজনৈতিক সরকার এবং সে দেশের রুলিং পার্টি তারা যৌথভাবে এটিকে অবস্থা দৃষ্টে এমন মনে হয়েছে যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব থাকুক আর না থাকুক, শেখ হাসিনাকে তারা সেভ করবেন, সেরকম একরকম অঘোষিত বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে এসছে। তো এত কিছুর পরেও আপনি যেটি বলছেন যে বন্দি প্রত্যর্পণ যে আমাদের চুক্তি আছে, এই এনটিটিটা কিন্তু আমাদের অনেক দেশের সাথে আছে এবং সেটির এক্সারসাইজ হয়েছে, অতীতেও হয়েছে, আগামী দিনেও হবে। সরকার প্রধান হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর স্থায়ী সরকার, নির্বাচিত সরকার বলেন, সবাইকে কিন্তু আইনের পথ দিয়েই কিন্তু সাফল্যের চূড়ায় যেতে হবে। তো আপনি যেটি বলছেন কিভাবে সম্ভব, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব কিনা, অবশ্যই সূচনা কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগটি ওনারা নিয়েছেন। আমি যতটুকু জেনেছি যে উনি হয়তো বলেছেন আমরা আইনি পদক্ষেপ নেব, পদক্ষেপ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা জেনেছি যে প্রক্রিয়ায় ফিরিয়ে আনা যায় সেই প্রক্রিয়া শুরু করবার বা উদ্যোগ নেবার যে চেষ্টা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আমি বলবো, আপনি দেখবেন যে প্রফেসর ইউনূস বলেছেন যে ভারতের সাথে যে সম্পর্কের বিষয়টি বা অন্য রাষ্ট্রের সাথে যে সম্পর্কের বিষয়টি, একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সুনির্দিষ্ট নয় এই সরকারের অন্তত, এবং প্রফেসর ইউনূস বলেছেন জনগণ যতদিন চায় ততদিন থাকবে। কিন্তু সেটিও উনি কিন্তু কালকে আবার আরেকটি বক্তৃতায় স্পষ্ট করেছেন যে অনধিক 4 বছর 4 বছর থাকবেন, সেটি বলেনি, অনধিক 4 বছর, 4 বছরের কমও থাকতে পারে। তো এই ধরনের একটি রাষ্ট্রপ্রধানকে, যার বিরুদ্ধে এত হত্যাযজ্ঞ, এত নির্যাতন, নিপীড়ন, কারো কারো ভাষায় যে একটি ফেরাউন সরকারের প্রধান, ফেরাউন বাহিনীর প্রধান, সে যখন দেশ থেকে পালিয়ে গেছে তাকে কিন্তু, এবং সেটিও অন্য রাষ্ট্র নয়, ভারতের মতো রাষ্ট্র থেকে, যে রাষ্ট্রটি বাংলাদেশের জন্ম লগ্ন থেকে শুধু নিজেদের স্বার্থের বাইরে বন্ধুপ্রতিম রাষ্ট্র বলতে যা বোঝা যায়, তাদের পক্ষে কখনোই কোনো উদ্যোগ তাদের বা কোনো তৎপরতা ছিল না। নানানজন নানানভাবে ব্যাখ্যা করেন, যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছেন, আমি সেই আলোচনায় যেতে চাই না। তবে সেই রাষ্ট্রটির পক্ষে বাংলাদেশকে যে খুব সহজে বা সহসাই ফিরিয়ে দেবে এটি আশা করবার কোনো কারণ নাই। আপনাকে আইনি প্রক্রিয়ায় গেলেও একেবারে, আমার তো মনে হয় যে প্রথমে যে আপনার ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, রেড অ্যালার্ট ইন্টারপোলে জারি করা হয়েছে, সেটি একটি বড় ব্যাপার। কিন্তু আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা লাগবে। এই দুদেশের দ্বিপাক্ষিক যে চুক্তি, সেই চুক্তির মধ্যে দিয়ে যে তাকে আনা যাবে এটি আমি মনে করি না। এবং এই সরকারের মেয়াদকালে যে আনা যাবে বা সেটি বাস্তবায়ন হবেই, সেটিও কিন্তু এখনই বলার সময় আসে নাই। তবে এই সরকার যে শুরু করেছে এবং এটির শেষ হবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করতে চাই। এই ইন্টারভিউর একটি জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি প্রশ্ন ছিল দ্য হিন্দুর ওই প্রতিবেদকের। প্রফেসর ইউনূস কিন্তু তার জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দেননি। যদিও আমরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেখেছি যে ট্রাম্পকে দিয়ে একটি টুইট করানো হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন হয়েছে, এবং ভারতের গণমাধ্যমগুলো কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিপীড়ন এটি নিয়ে বেশ মাথা নষ্ট তাদের। আমরা এর আগে যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা যেভাবে শিশু কিশোরদেরকে গুলি করে মারলো, সেটি কিন্তু তারা ওইভাবে ফলাও করে প্রচার করেননি। এর কারণ কি আসলে? তারা এখন এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পৌঁছাবার কারণটা কি? ধন্যবাদ সাইদ আপনাকে। আমি একটু আগে যেটা বলছিলাম, আমি এবার সেটি আবার বলছি, সেটি হলো যে দেখেন, আমি যেটা আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জন্মের পর থেকে ভারত রাষ্ট্র হিসাবে এবং ভারতের সংখ্যাগরিষ্ঠ যে ধর্মীয় লোকজন, তাদের যে আলোচনা, তাদের যে আলাপচারিতা, তাদের যে কর্মযজ্ঞ, আপনি সেই দেশটির ভিতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ওই দেশের যারা যেখানে আছে
সেখানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে কিভাবে দমিয়ে রাখা যায়, বাংলাদেশকে কিভাবে একটি উত্তপ্ত উনুনের মধ্যে ফেলানো যায়, বাংলাদেশকে কিভাবে সবসময় একটি ঝুঁকিপূর্ণ অবস্থায়, একটি শঙ্কাপূর্ণ অবস্থায় রেখে দেয়া যায়, সেটি আমার কাছে সবসময়, আমার এই সাংবাদিকতা জীবনের 3 দশকের বেশি সময় আমার কাছে সবসময় সেটি মনে হয়েছে যে তাদের সকল কর্মকাণ্ডই বাংলাদেশকে একটি জ্বলন্ত উনুনের মধ্যে রাখতে পারলে তারা সবসময়, আমার মনে হয় যে সেটি তাদের একটি আত্মতৃপ্তির ঢেকুর গেলবার মতো একটি অবস্থা। এবং এই যে সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছেন, আপনি দেখে থাকবেন নিশ্চয়ই বিভিন্ন সময় যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে, আমি যদিও এই সংখ্যালঘু শব্দটি বলতে অভ্যস্ত নয় বা মানতেও চাই না, আমরা বাংলাদেশে যারা আছি, যে ধর্মের আছি, সব ধর্মের মিশে আমরা বাংলাদেশি। এখানে ধর্মীয় বিষয়টি কেন আসবে? প্রথম কথা হচ্ছে আমার এটি কাউকে সংখ্যালঘু বলে ছোট করা হচ্ছে। যারা করছে তাদের ইন্টেনশন আছে, সেই ইন্টেনশনটা ব্যাড ইন্টেনশন থেকেই একটি ধর্মীয় সংখ্যায় বিবেচনা করে একটি গ্রুপকে বাংলাদেশের বিপক্ষে দাঁড় করবার, বাংলাদেশের গণমানুষের, বাংলাদেশের যে সব দল, সব ধর্ম, বর্ণ, গোত্রের যে বাংলাদেশ জাতি বিভেদ, যে বিভেদটা নাই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে, সেটিকে বিভেদ বাড়িয়ে রাখবার জন্য এই তকমাটা দেয়া হয়, সংখ্যালঘু তকমা। এবং এটি দেশের অভ্যন্তরেরও কিছু লোকজন সেই বাতাস, সেই উনুনে কিন্তু বাতাস দেয়, সেই উনুনে ঘি ডালে, আপনি দেখবেন। এবং তারা বিভিন্ন ফর্মে করে। এবং যখন বাংলাদেশের ভেতর থেকে উনুনে ঘি ঢালা হয়, আপনি দেখবেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর কত ঠুনকো ইস্যুতে এই আমাদের নাগরিকরা, ওই ধর্মের নাগরিকরা, কেন্দ্রীয় শহীদ মিনার, শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে প্রসেশন করেছে, এবং তাদের যে লিফলেট, তাদের যে প্লেকার্ড, তাদের যে বক্তব্য, সেটি মনে হয়েছে বাংলাদেশকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র তারা আছে, বাংলাদেশটি তাদেরই, অন্য ধর্ম জাতির কারো কোনো কিছু নেই, সব দাবি তাদের। গত 15 বছরের সরকারে, গত 16 বছরের সরকারে একটি টাটু শব্দ করতে পেরেছে না। কেন? আমরা দেখলাম তো প্রিয়া সাহা, আমি সেই জায়গায়, ডোনাল্ড ট্রাম্প তখন কি দেশের মধ্যে করতে পেরেছে? পারেনি। আপনি যে প্রসঙ্গটা বলছিলেন ভারতের ইস্যু, সেই প্রসঙ্গে আমি আপনাকে বলছি, ভারত কোথায় ছিল তখন? তখন কি বলেছে, তখন কি করেছে, তখন কি স্টেটমেন্ট দিয়েছে? আপনি দেখে থাকবেন যে এই পরিবর্তিত প্রেক্ষাপটে, রাজনৈতিক বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট, ভারতের গণমাধ্যমে আমাদের যে সাংবাদিক বন্ধুরা আছে, কারো কারো উপস্থাপনা, তার কারো কারো বক্তব্য, কারো কারো প্রশ্নের ধরন দেখলে যে আমার কাছে মনে হয় যে এটি একটি ভিন্ন জগৎ থেকে তারা এসছে, এবং প্রশ্ন কোনো এথিক্যাল ভ্যালুজ, নীতি নৈতিকতা সব কিছুকে ছাড় মানিয়ে, মানে একটি ধরো এবং জবাই করো, এরকম একটি মানুষ। বাংলাদেশে সরকার কেন ক্ষমতায় এসছে, আগের সরকারকে কেন বিদায় করা হয়েছে, এবং দেখবেন যে আগের সরকারের স্তুতি গাওয়ার জন্য তারা যত রকম যা কিছু বলে সেটি করছে। আপনি প্রিয়া সাহার কথাটি যেটি বললেন, প্রিয়া সাহারা কখন বাংলাদেশ থেকে নিজেদের দীর্ঘ নিঃশ্বাস ফেলবার জন্য, দেশের মধ্যে যখন কোনো কথা বলতে পারছিল না এই সম্প্রদায়ের লোকেরা, তখন তারা কি করেছে? তখন দেশ থেকে পালিয়ে গিয়ে সেই ডোনাল্ড ট্রাম্প আগের বার যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার কাছে গিয়ে কিন্তু সে বলেছিল, তখন আপনার খেয়াল থাকবে যে ওই সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল 3,70,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কেউ কথা বলতে পারছে না, তারা দেশ ত্যাগ করেছে, তাদের কোনো স্বাধীনতা, মানবাধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার কিছুই নাই, এরকম। এবং তখন কিন্তু এই ভারতীয় গণমাধ্যম এই প্রিয়া সাহার বিরুদ্ধেও কিন্তু সংবাদ প্রচার করেছে, অবস্থান নিয়েছিল। থ্যাংক ইউ। আপনি সেটি যেমন আজকে আবার যখন এই প্রসঙ্গ উঠছে, আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প ইলেকশনের সময় সে দেশেও কিন্তু বিভিন্ন ধর্মের, বর্ণের মানুষ আছে। তো আমরা রাজনীতি, সেখানে রাজনীতি, সেই রাজনীতির সময় ইলেকশনে কিন্তু অনেকে অনেকভাবে বলে, এবং সেটি কিন্তু কোনো সভা সমাবেশ বা কোনো ভিজুয়াল বক্তব্যে না, সেটি টুইটের কথা বলা হচ্ছে, একটি টুইট সে করেছে। আদৌ যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে না করেন নাই,
কিন্তু আদৌ করেছেন কিনা নিশ্চয়ই প্রধান উপদেষ্টা তথ্য উপাত্ত বা সত্যতা যাচাই করেই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এরকম কোনো কথা বলেন নাই, কিন্তু কোনো প্রচার মাধ্যমে এসছে যেন উনি টুইট করেছেন। যদি করেও থাকেন, আমি তো মনে করি শেখ হাসিনার সময়ে বাংলাদেশের হিন্দুদের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে অমানবিক জীবন যাপন করেছে, তাদের নৈতিক সামাজিক পারিবারিক অধিকার যে ক্ষুণ্ণ হয়েছে, সেই অভিযোগ যে প্রিয়া সাহা করেছিল ওটি তার মাথায় আছে, ডোনাল্ড ট্রাম্পের মাথায়। সেটির বাস্তবতা, সেটিকেই হয়তো উনি বলেছেন, হয়তো উনি জানেনই না যে সময় গড়িয়ে গেছে, বিদায় নিয়েছে, সেই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, একটি পরিবর্তিত প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটি হয়তো উনি তখন আমলেই নেন নাই। আমার যতটুকু হয় প্রিয়া সাহার ওই বিষয়টিকে উনি রিকল করেছেন এবং সেটিকে হয়তো যদি টুইট করে থাকেন সেটি ওইভাবে করেছেন। এবং আমরা দেখেছি যে ওর পরে প্রিয়া সাহার স্বামী, যিনি দুর্নীতি দমন কমিশনের ডেপুটি ডাইরেক্টর হিসেবে, আপনি দেখেন তার কর্মক্ষেত্রে তাকে কিভাবে হ্যারাস করা হয়েছে, কর্মক্ষেত্রে তাকে তার পদোন্নতি করা হয়েছে, তাকে একেবারে ঝেড়ে ফেলবার, ঢাকার বাইরে একেবারে দুর্গম এলাকায় তাকে, যেটিকে আমরা বলে থাকি যে পানিশমেন্ট পোস্টিং তাকে দিয়ে দেয়া, ওয়ান কাইন্ডস অফ ওয়েসডির মতো তাকে ফেলে রাখা হয়েছে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কিন্তু তাকে ফিরিয়ে এনে প্রাপ্য মর্যাদা তাকে দিয়েছে এবং তাকে যথাযোগ্য জায়গায় তাকে কিন্তু পদায়ন করেছে। তো এটা দিয়েও কি প্রমাণ হয় না যে পরিবর্তিত প্রেক্ষাপটে সেই পতিত সরকারের পরে যারা দায়িত্বে এসছে, এখন বাংলাদেশের সব ধর্মের লোকজন সমান অধিকার, সমান সামাজিক মর্যাদা সবকিছু অর্জন করছে, এটি দিয়েও কি প্রমাণ হয় না? কিন্তু এখানে আরেকটি বিষয় আছে বাদল ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব ছোট্ট করে। সেটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়টি যখন সামনে এসছে, প্রফেসর ইউনূস যখন বলতেন যে অনধিক 4 বছর, যারা এই আন্দোলনে, বৈষম্য বিরোধী বা ছাত্র জনতার এই আন্দোলনের অনেকগুলো, প্রায় 63টি রাজনৈতিক দল কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে অবস্থান করেছিলেন এবং আন্দোলন করেছিলেন। তাদেরও অনেক নেতাকর্মী কিন্তু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তো তারা আশাবাদী ছিলেন দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটি সরকার বা নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণ করবেন। তো এই 4 বছরের এই মেয়াদটি, এই কথাটি তাদের অনেককে হতাশ করেছে, আমরা ব্যক্ত করতে দেখেছি। এই বিষয়টিকে আসলে কিভাবে আপনি অবজার্ভ করেছেন? থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আবার ছোট্ট করেই বলছি, সেটি হলো, দেখেন আমি সবসময় একটি কথা বলবার চেষ্টা করি, সেটি হলো যে বাংলাদেশের এখন সংবিধানের বাইরে গিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার, কারণ বিগত সরকার সংবিধানকে কতভাবে জবাই করা যায়, কতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের ডাইনিংয়ের মতো করে একটি খসড়া পেপারের মতো বানিয়ে ফেলেছে আমাদের পবিত্র সংবিধানকে। সেই সংবিধান কাজ যখন করছে না, সংবিধানের বাইরে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে। তো সেই সরকার, আপনি যদি সংবিধান আগের পেছনের যে সংবিধান, সেটিতে যদি আপনি ফিরে যান, 91-এর যে সংবিধান সংশোধন হয়েছে, 2001-এর যে সংশোধনীগুলো হয়েছে, সেই সংশোধনী অনুযায়ী যে কেয়ারটেকার সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার আমরা বলি, সেগুলো কিন্তু 3 মাসের সরকার ছিল একটি নির্বাচন করে দেবার জন্য। এরপরে আপনি যদি পরবর্তী সময় দেখেন, যদি ফখরুদ্দিন মঈনুদ্দিন যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটাকে বলি 2 বছর, সেটি কিন্তু তারা 2 বছর সময় বাড়িয়ে নিয়েছিল। বাড়িয়ে নিয়ে কিন্তু তারা দেশে কেউ থাকতে পারেন নাই, তারা দায়িত্ব শেষ করেছেন। নির্বাচিত সরকারের কাছে যেভাবেই হোক না কেন, মানুষের কাছে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিয়েছে, যাদেরকে যেভাবে দায়িত্বে ক্ষমতায় বসানো দরকার তাদেরকে বসিয়েছে, এবং তারা যারা বসালো তারা কিন্তু কেউ দেশে থাকতে পারেনি। সেই নির্বাচনটিও তারা স্বচ্ছভাবে করতে পারেনি, এবং যাদের জন্য করেছে তারাই কিন্তু তাদের মামলার আসামি করেছে। তারা তখন বলেছিল যে আমরা দায় মুক্তি দেবো, এই সরকারের, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সব কাজের দায় মুক্তি দেবে। সেইখানটাতে আমি বলি বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, দেশ নেত্রী, সে শুরুতেই বলেছিল যে যা কিছু করা হবে সেগুলো বুঝে নেওয়া হবে। উনি দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কোনো কিছুকে আশ্রয় প্রশ্রয় যেভাবে দেয়নি, পক্ষান্তরে শেখ হাসিনা সব কিছু পদের জন্য তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, সরকারে এসেছিলেন, এসে আবার যারা তাকে এই দায়িত্ব পেতে সহযোগিতা করেছিলেন তাদেরকে দেশ ছাড়া করেছেন। আমি ওই প্রসঙ্গটা কেন টানলাম, এই সরকারের একটি ব্যবধান আছে আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর সাথে। সেটি হলো, আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো একটি নির্দিষ্ট সময় ঘোষণা করে এই সরকারের দায়িত্ব নিয়েছে, এই সরকার নির্দিষ্ট সময় ঘোষণা না করে এই দায়িত্ব নিয়েছে, এবং বলা হয়েছে যে যত দ্রুত সম্ভব
একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা সরকার, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব পালন করবে। এখন একটা প্রশ্ন হচ্ছে সংস্কার। সংস্কার, এই সংস্কার কোথায় করবে? এই সরকারের সংস্কারের পিন পয়েন্ট হলো মাত্র 3টি জায়গায়: আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, ব্যুরোক্রেসিতে, 3 নম্বর হলো নির্বাচন কমিশনে। সারা দেশের সব সংস্কারের দায়িত্ব এই সরকারের উপর বর্তায় না। এটি দীর্ঘ সময়, এটি দীর্ঘ, এবং সেটি অন্তর্বর্তীকালীন কোনো সরকারের পক্ষে সম্ভব নয় এবং তাদের দায়িত্বও না। কারণ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, দেশ কিভাবে চলবে, দেশের আইনি কাঠামো কিভাবে, এটি নির্বাচিত জনগণের। অনেক সংশোধনের জন্য কিন্তু পার্লামেন্টেরও প্রয়োজন। পার্লামেন্ট ছাড়া এগুলো হয় না কখনো। যদিও সালেউদ্দিন সাহেব, বর্তমান সরকারের উপদেষ্টা, সেদিনকে এক আলোচনায় বলেছেন সব কাজ এই সরকারের কাজ নয়, শর্ট টার্মের কাজগুলো এই সরকার করবে, বাট তারা একটি পথচিহ্ন রেখে যাবে, সেই পথে ফুটপ্রিন্ট রেখে যাবে, তারা যেন ভবিষ্যৎ সরকার যেন সেই পথে আগে। আমি তার এই বক্তব্যকে সাধুবাদ জানাই, এবং সেই সাথে সাথে বলবো যে এই সরকারেরও উচিত, যেটি গতকালকে যেটা আলোচনা হয়েছে, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলবার চেষ্টা করেছেন যে উনি 4 বছরের কথা বলেন নাই, আমিও সেটাই মানতে চাই, 4 বছরের কথা বলেন নাই। যত দ্রুত সম্ভব আপনার সংস্কারের জাল ব্যাপকভাবে না ছড়িয়ে দিয়ে যেখানে যেখানে মোটা দাগে স্বল্প মেয়াদে যেটি করা দরকার, একটি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক করবার জন্য, সাধারণ মানুষের নির্বিঘ্নে ভোট দেবার ব্যবস্থা করবার জন্য, রাতের ভোট যাতে না হয়, ভোট চুরি যাতে না হয়, পুলিশ, আমলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় ক্যাডারদের দ্বারা প্রভাবিত যাতে কোনো নির্বাচন না হয়, সেই ব্যবস্থাগুলো নিশ্চিত করে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করবেন, ক্ষমতা তুলে দেবেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেবেন, এবং এই সরকার আত্মসম্মান, মর্যাদা নিয়ে, বাহবা নিয়ে এই সরকার আবার যে যার জায়গায় ফিরে যাবে, বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি জায়গা করে নেবে এবং ইতিহাস হয়ে থাকবে এই সরকারে যারা আছে। আমি সেই আশাবাদ ব্যক্ত করতে চাই এবং বলতে চাই। ধন্যবাদ বাদল ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরাও প্রত্যাশা করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কর্মকাণ্ড বাংলাদেশের ইতিবাচক ইতিহাসের পাতায় আজ স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেভাবেই এই সরকার কাজ করবে। সংস্কার দীর্ঘ প্রক্রিয়া হলেও এ সরকার সেই সংস্কারের সূচনা করবেন, এবং সেই সূচনার পথ ধরেই আগামীর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ এগিয়ে চলবে, যে বাংলাদেশ হবে মানুষের, যে বাংলাদেশ হবে সাম্যের, যে বাংলাদেশ হবে মৌলিক মানবিক অধিকারের। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকুন চ্যানেল জেডের সঙ্গেই। আল্লাহ হাফেজ।